বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি, তোমাদের দোয়ায়। অনেক দিন পর অনার্সে তোমাদের সাথে দেখা হয় না। অনলাইন ক্লাসে আজকে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ এহসানুল্লাহ, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, নরসিংদী সরকারি কলেজ, নরসিংদী। করোনার এই সময়ে তোমরা তো অনেকটাই অবগত আছো। আজকে প্রায় মার্চ মাসের 17 তারিখের পর থেকে লকডাউন চলছে এবং তোমরা এই সম্পর্কে সবই জানো, বুঝো। কিন্তু সামনে শীতকাল, যেহেতু শীতকাল চলে এসেছে, তো এই সময় একটু বাড়তি সতর্কতা অবলম্বন করবে। তোমাদের বোঝানোর কিছু নাই, তোমরা সবই বুঝো। এই বয়সে ম্যাচিউর পারসন, তোমরা এতদিন সবই জানো যে কীভাবে চললে নিজে সেফ থাকা যায়, পরিবার সেফ থাকে, সেভাবে তোমরা চলবে। মাস্ক পরে বাইরে যাবে, এটা সরকারের নির্দেশনা আছে, তোমরা করবে। সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। আমরা আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে অধ্যায়টা নিয়ে, সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান। যারা ছাত্র আছো তারাও এখানে শিখতে পারবে এবং ফিন্যান্স বিভাগের ছাত্র যারা আছো তারাও শিখতে পারবে। প্রথম বর্ষের ছাত্রের জন্য আজকে ক্লাসটি হচ্ছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার। এখানে ফার্স্ট ইয়ারের অ্যাকাউন্টিং প্লাস ফিন্যান্স, দুইটা ডিপার্টমেন্টের জন্য আজকের এই ক্লাসটা হচ্ছে। সুতরাং তোমরা সবাই মনোযোগের সাথে ক্লাস করবে, আমি তোমাদের সাথে থাকার চেষ্টা করছি। তো এই আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং। প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিংয়ের যে অধ্যায়টা তোমাদের আছে সেটা হচ্ছে মার্চেন্ডাইজিং। দেখো সবাই যে মার্চেন্ডাইজিং অপারেশন অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেমস, হ্যাঁ, অ্যাকাউন্টিং সিস্টেম। তো এই সম্পর্কিত আলোচনা আজকে করব। এখানে তোমরা হিসাব বিজ্ঞানে যারা ভর্তি হয়েছ অথবা ফিন্যান্স বিভাগে যারা ভর্তি হয়েছ এবং যারা এসএসসিতে পাশ করে এসেছো ব্যবসা শিক্ষা শাখা থেকে, তারা এই সম্পর্কিত জ্ঞান তোমাদের আগেও ছিল, আজকেও আবার কিছু নতুনভাবে শেখার চেষ্টা করব। এই সম্পর্কিত আলোচনা তোমরা শিখেছো। ওই 9-10-এ যে বিষয়টা তোমরা পড়ে এসেছো সেখানে এই চ্যাপ্টারটা ছিল। তো এখানে নতুন নাম আছে মার্চেন্ডাইজিং অপারেশন অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম। সেবামূলক ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবসা 3 ধরনের হয়ে থাকে। মূলত এই সেবামূলক ব্যবসায় প্রতিষ্ঠান, ক্রয় বিক্রয়কারী ব্যবসা প্রতিষ্ঠান, আর হচ্ছে উৎপাদনমূলক ব্যবসায় প্রতিষ্ঠান। এই 3 ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান আমরা সচরাচর দেখে থাকি। তো আমরা এই ফার্স্ট ইয়ারের এই অধ্যায়ের আগে যে অধ্যায়গুলি আমরা আলোচনা করেছি, যেমন অ্যাকাউন্টিং সিস্টেম, জার্নাল, জাবেদা, এই সম্পর্কিত ইকুয়েশনের যে চ্যাপ্টারগুলি ছিল, এগুলো বেশিরভাগই আমাদের সেবামূলক প্রতিষ্ঠান সম্পর্কিত আলোচনা ছিল। এবং তোমরা এই চ্যাপ্টারটা বাদে তোমরা 9-10-এর যে চ্যাপ্টারগুলি পড়েছো সেই চ্যাপ্টারগুলি বেশিরভাগই আমাদের সেবামূলক প্রতিষ্ঠানের আলোচনা ছিল। এখানেও এই অধ্যায়ের আগের যতগুলি অধ্যায় ছিল সবগুলিতেই সেবামূলক প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করেছে। ওইখানে সার্ভিস ওরিয়েন্টেড ব্যবসা, সেটাকে বলা হয় সার্ভিস ওরিয়েন্টেড, মানে সেবামূলক ব্যবসা। তো এই অধ্যায়ে আসলে সেবামূলক ব্যবসায় নিয়ে আলোচনা হবে না, এখানে হবে সরাসরি ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান। তোমরা রাস্তাঘাটে বেশিরভাগ যে দোকানগুলি দেখে থাকো, সেই দোকানগুলি বেশিরভাগই থাকে ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান, সেটা তোমরা জানো। তো এই ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের যেই মূল আলোচনা সেটা হচ্ছে যে এখানে ব্যবসায় যারাই করে তারা পণ্য ক্রয় করবে বিক্রয়ের উদ্দেশ্যে। প্রথম পণ্যটা কী করবে? রিজার্ভ করবে। রিজার্ভ করার পর সে এটাকে সম্পত্তি হিসাবে গণ্য করবে এবং সেই সম্পত্তিটা সে আবার বিক্রি করবে এবং সেটা তখন খরচ হিসাবে লিপিবদ্ধ না করে প্রথম সম্পত্তি হিসাবে রাখবো। পরবর্তীতে আমরা সেটা কী করব? ব্যবসাকে আমরা বিক্রি করে দিব। এটা এই পদ্ধতির একটা মূল আলোচনা। তো এখানে তোমাদের যেটা বিষয় প্রথম সতর্কতা অবলম্বন করার জন্য বলছি সেটা হচ্ছে, এখানে অন্যান্য যে সেবামূলক প্রতিষ্ঠান আছে সেখানে আমরা সরাসরি যে ইনকামগুলি বাই করি, সেখানে দেখা যাচ্ছে যে টোটাল যে মোট আয় থাকে, সে মোট আয় থেকে আমরা মোট বিক্রয়গুলি, মোট খরচগুলি বাদ দিয়ে আমরা নিট আয়টা বের করে ফেলি। এখানে আমরা আসলে যেটা করব, এই সেবামূলক প্রতিষ্ঠানের তো আলোচনা এখানে হবে না, এখানে সরাসরি হবে ক্রয় বিক্রয়কারী
বিক্রয়কারী প্রতিষ্ঠান নিয়ে যে আলোচনাটা, সেটা গ্রস প্রফিট আমরা বাই করি। দেখো সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে আমাদের যেটা বাকি হবে সেটা গ্রস প্রফিট। গ্রস প্রফিটের থেকে আমরা নেট ইনকাম, এখানে আছে নেট ইনকাম, এই নেট ইনকাম আমরা বাই করবো গ্রস প্রফিট থেকে। আদার যে অপারেটিং এক্সপেন্স, হ্যাঁ, পরিচালন ব্যয়, তোমরা শিখে আসছো যে পরিচালন ব্যয়, এখানে কস্ট অফ গুডস সোল্ড মানে হচ্ছে গিয়া বিক্রিত পণ্যের ব্যয়, এটা তোমরা জানো। সেলস মানে বিক্রয়, গ্রস প্রফিট মানে কি মোট আয়, এটা তোমরা পড়ে এসেছো। তো মোট আয় বাই করবো আমরা কি থেকে, সে বিক্রয় থেকে কস্ট অফ গুডস সোল্ড মানে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে যেটা বার হবে সেটা হবে গ্রস প্রফিট। এই গ্রস প্রফিট থেকে আমরা যদি অপারেটিং এক্সপেন্স মানে ওই যে তোমরা 9-10 শিখে এসেছো, যে ইন্টারমিডিয়েটও শিখে এসেছো যে এখানে এই অপারেটিং এক্সপেন্স মানে পরিচালন ব্যয়গুলি বাদ দিলে যেটা বাড়বে সেটা হচ্ছে নেট ইনকাম। এবং নেট ইনকাম এখানে এগুলি আলোচনা থাকবে। তারপরে কী বিষয় নিয়ে আরও আলোচনা থাকতে পারে সেই সম্পর্কিত আলোচনাও এখানে করব। এখানে এই ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের একটা চক্র আছে, সেই চক্রটা কীরকম দেখো। প্রথম এই ম্যানুফ্যাকচারাররা কী করে, এখানে পণ্য উৎপাদনকারী কী করে, প্রথম উৎপাদন করার পর এখানে এই উৎপাদিত পণ্য তো উৎপাদনকারী নিয়ে বসে থাকবে না, সে এটা কার কাছে বিক্রি করে দিবে, হোলসেলারের কাছে বিক্রি করে দিবে। হোলসেলার মানে পাইকাররা এই পণ্যটা আবার রিটেলারের কাছে বিক্রি করবে, রিটেলাররা এটা আবার এই হোলসেলারদের কাছে ক্রয় করবে, হোলসেলাররা আবার ম্যানুফ্যাকচারের কাছে ক্রয় করবে, ম্যানুফ্যাকচাররা হোলসেলারের কাছে বিক্রি করবে, আর হোলসেলাররা বিক্রি করবে রিটেলারের কাছে। তুমি দেখো এই হোলসেলার কিন্তু পারচেস করছে কার কাছ থেকে, ম্যানুফ্যাকচারার মানে উৎপাদনকারীর কাছ থেকে পারচেস করছে, আবার রিটেলাররা আবার পারচেস করছে হোলসেলারের কাছ থেকে, আবার রিটেলাররা হোলসেলারের কাছে পারচেস করছে, আবার রিটেলাররা আবার বিক্রি করে দিচ্ছে ফাইনাল কনজিউমার কাছে। কিন্তু আর বিক্রি করবে না, কী করবে, শুধু সরাসরি ভোগ করবে। এখানে এই যে দুইটা পক্ষ আছে, মিডলে যে দুইটা পক্ষ আছে, এরা আসলে পণ্য ক্রয় করে বিক্রি করার জন্য। পণ্য ক্রয় করে কিসের জন্য, বিক্রয় করার জন্য। এটা এখানে বিবেচনার বিষয়। আর এখানে এই দুইটা এই পক্ষকে নিয়ে এখানে এই অধ্যায়ের আলোচনা থাকে, আমরা সেটা তোমাদের দেখাবো, নিয়মকানুন দেখানোর চেষ্টা করব। আর এখানে এই দুইটা পক্ষই এই মানে বুকসে আমরা লিপিবদ্ধ করে থাকবো, লক্ষ্যে থাকি। ইন্টারমিডিয়েটে তোমরা যারা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে এসেছো, ব্যবসা শাখা থেকে, তারা দেখতে পারবে যেই লেনদেনগুলি আমরা এতদিন করে আসছি সেটাকে আমরা দুটা পদ্ধতিতে সরাসরি একটা উৎপাদন, এই যে ম্যানুফ্যাকচারিং মার্চেন্ট যে অপারেশন, দুইটা পদ্ধতি আছে। ইন্টারমিডিয়েটে তোমরা এই দুইটা পদ্ধতি পড়ে এসেছিলো, যে কালান্তিক পদ্ধতি আর একটা হচ্ছে নিত্য মজুত পদ্ধতি। তো এখানে কালান্তিক পদ্ধতি আর নিত্য মজুত পদ্ধতি, এই দুইটা পদ্ধতি এখানের মূল আলোচনা। এখানে আমরা তোমাদের সরাসরি ওইখানে চলে যাব। কালান্তিক পদ্ধতি, মজুদ সংরক্ষণ পদ্ধতি, একটা হচ্ছে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। ইনভেন্টরি সিস্টেম আর পারপিচুয়াল, হ্যাঁ, সিস্টেম। এই দুইটা পদ্ধতি, এটা তোমরা পড়ে আসছো হচ্ছে কালান্তিক, ইন্টারমিডিয়েটে কালান্তিক, আর এটা হচ্ছে নিত্য মজুত পদ্ধতি। এই দুইটা পদ্ধতি তোমরা পড়ে এসেছো। ইন্টারমিডিয়েটে যে অঙ্কগুলি তোমরা করছো, আমরা আসলে এই পদ্ধতিতে অঙ্কটা করি নাই, এই যে পিরিয়ডিক সিস্টেমে করিনি, যা করে এসেছি সব এই পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমের পদ্ধতি। তো এটা নিয়ে তোমরা আগেও পড়াশোনা করে এসেছো, এখানে নতুন করে বোঝানোর কিছু নাই। এটা জাস্ট বাংলা ভার্সন ছিল, এখানে তোমরা অঙ্কগুলি ইংরেজি ভার্সনে করবে, এটাই শুধু পার্থক্য। আর এখানে মূল বিষয়টা হচ্ছে এখানে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম, এটা আমরা নতুন পদ্ধতি, এটাও তোমরা পড়ে এসেছো, কিন্তু অঙ্ক ছিল না, অঙ্ক ছিল ফিফো লিফো, ওই অঙ্কগুলি ছিল, ঠিক আছে। এখানে জার্নালের অঙ্কগুলি ছিল না ওইরকম ইন্টারমিডিয়েটে। তো এখানে এই জার্নালের অঙ্কগুলি পরীক্ষায় বেশিরভাগ থাকে, দুই ধরনের প্রশ্ন এই পরীক্ষায় থাকে। একটা হচ্ছে তোমার সরাসরি জার্নাল, আর একটা হচ্ছে যে এই নিত্য মজুদ পদ্ধতিতে, ফিফো পদ্ধতিতে এবং লিফো পদ্ধতিতে অথবা কালান্তিক পদ্ধতিতে ফিফো লিফোর অঙ্ক পরীক্ষায় থাকে। আমরা অঙ্কের ক্লাসে যখন যাব, অঙ্ক সহকারে আমরা প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। তো পরীক্ষায় বেশিরভাগ ক্ষেত্রে জার্নালের অঙ্কই থাকে, আর সেটা বেশিরভাগ ক্ষেত্রে থাকে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমের অঙ্ক। তো আমরা এটাকে বেশি জোর দিব। এটা আবার দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে গ্রস মেথড
গ্রস মেথড, আর এটা হচ্ছে তোমার নেট মেথড। গ্রস মেথড আর নেট মেথড, এই দুইটা পদ্ধতিরই তোমার গ্রস মেথড আছে, এই দুইটা পদ্ধতির আবার নেট মেথড আছে, ঠিক আছে। তো এখানে এই 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 অঙ্কে যাওয়ার আগে এই দুইটা বিষয় সম্পর্কে থিওরি নিয়ে একটু তোমাদের আলোচনা করব, যে পারপিচুয়াল এবং পিরিয়ডিক এই দুইটার ভিতরে একটা পার্থক্য আছে। এই দুইটা পদ্ধতি কী আসলে? পিরিয়ডিক পদ্ধতি হচ্ছে এমন একটি পদ্ধতি যেই পদ্ধতিতে বছর শেষে, কি শেষে, বছর শেষে তোমার ক্রয় বিক্রয় যতগুলি পণ্য তোমার কাছে ছিল বছর শেষে একটা নির্দিষ্ট ডেটে আসা দেখলা যে তোমাদের গোডাউনে তোমার যেখানে তুমি পণ্য মজুত করো সেই মজুতে দেখা গেলো যে তুমি সংখ্যা গণবে অথবা ওজন দিবে, ওজন দেওয়ার পর যে মজুতটা তোমার হবে সেই মজুতটা ওই ডেটে নির্ধারণ করা হয় কোন পদ্ধতিতে, সেটা হচ্ছে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। তো এখানে বইয়ের একটা ভাষা আছে, সেই ভাষাটা যদি তোমাদের বলি, যে পদ্ধতিতে হিসাবকাল শেষে মজুত পণ্যের মূল্যায়ন করা হয় তাকে কালান্তিক মজুত পদ্ধতি বলা হয়। কালান্তিক মজুত পদ্ধতিতে সারা বছরব্যাপী হাতে মজুত পণ্যের হিসাব সংরক্ষণ করা হয় না। মানে এটা ওই যে বললাম একটা নির্দিষ্ট ডেটে, পিরিয়ডিক মানে কালান্তিক, একটা নির্দিষ্ট ডেটে এটা আমরা করি এবং এটার জন্য সারা বছর আমরা কি করি না, মজুত পণ্যের হিসাব সংরক্ষণ করি না। তো এই পদ্ধতির বেশ কিছু সুবিধা আছে, অসুবিধা আছে, এটা তোমরা বাসায় নিজের অপরে নিতে পারবো। তারপর দুই একটা সুবিধা অসুবিধার কথা বলতে পারি আমি, যে এখানে বছর শেষে হিসাব করা হয়, তাই সুতরাং এখানে ঝামেলা কম, এবারে সময় কম লাগে। আবার এই দুইটা পদ্ধতি সুবিধার কথা বলা। অসুবিধা যদি বলি, যে এখানে মূল অসুবিধাটা হচ্ছে যে আমি যে কোনো সময় যদি মজুত পণ্যের হিসাব করতে যাই, যেহেতু এটা নির্দিষ্ট একটা ডেটে করা হয়, সারা বছরের হিসাব রাখা করা হয় না, তাহলে এটার মাধ্যমে আমি যখন তখন এটার হিসাবটা আমি জানতে পারি না। আর এটার মাধ্যমে তোমার খরচটা একটু কম লাগলেও তোমার হিসাব রক্ষণ করাটা একটু ঝামেলাপূর্ণ বেশি হয়, ঠিক আছে। আর এখানে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম হচ্ছে এমন একটা পদ্ধতি যে পদ্ধতিতে যখনই কোনো ক্রয় এবং বিক্রয়ের লেনদেন সংগঠিত হবে সাথে সাথে আমরা ওই জাবেদাভুক্ত করব, এবং এই পদ্ধতিতে আমরা সারা বছর আমরা প্রতিদিনের লেনদেন আমরা কি করি, সবসময়ের লেনদেনগুলি আমরা এখানে আমরা সংরক্ষণ করে থাকি প্রতিদিনের লেনদেনের মাধ্যমে। ওইখানে কিন্তু এটা করা হচ্ছে না, এটা একটা নির্দিষ্ট শেষে আমরা মজুত পণ্যের হিসাবটা করি এখানে। তো এখানে আমরা সংরক্ষণ করি এবং সাথে সাথে আমরা মজুত পণ্যের হিসাবও আমরা সাথে সাথেই জানতে পারি। এখানে যদি নিত্য মজুদের সংখ্যাটা যদি বইয়ের ভাষায় বলি, যে নিত্য মজুদ পদ্ধতি হলো এমন একটি পদ্ধতি যার সাহায্যে নিয়মিত মজুদ হিসাব এবং যে কোনো সময়ে সরজমিনে মজুদ পরীক্ষা করা যায়। নিত্য মজুদ তালিকায় এই পণ্যের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের বিরুদ্ধে তথ্য সংরক্ষণ করা হয়। এখানে আরেকটা বিষয় স্পষ্ট করা দরকার, এখানে কালান্তিক পদ্ধতিতে আসলে শুধু ক্রয় মূল্যে এই পণ্য তোমার শুধু একটা মূল্যেই ক্রয় মূল্য বিক্রয় মূল্য আলাদা করা হয় না। আর এখানে দুইটা মূল্যে আমার মজুদ সংরক্ষণ করা হয়, একটা হচ্ছে ক্রয় মূল্যে, আরটা হচ্ছে বিক্রয় মূল্যে। যখন কিনা আমি এটা বিক্রি করে দিব, যখন তখন বিক্রি করে এই দুইটা মূল্য আমার বিবেচনা করে বিক্রি করতে হবে। এটা বিক্রয়ের সময় বেশি গণ্য করা হয়। আর এই পদ্ধতিতে আসলে যেসব পণ্য কম পণ্য নিয়ে যারা ব্যবসা, বেশি পণ্য বেশি মানে যেমন ওই যে মুদি দোকানগুলো যেগুলি একাধিক মানে 10, 15, 20, 30টা পণ্য নিয়ে তারা ব্যবসা করে, তাদের জন্য এই পদ্ধতিটা পারফেক্ট, এবং ছোট ছোট প্রতিষ্ঠানগুলো এটা নিয়ে পারফেক্ট। আর যারা কিনা তোমার ওই বড় বড় পণ্য, এক ধরনের পণ্য, দুই ধরনের পণ্য নিয়ে ব্যবসা করে এবং বিক্রয়ের পরিমাণ খুব বেশি না, কিন্তু বিক্রয়ের কম কিন্তু মোট সেলস অনেক বেশি, বড় বড় প্রতিষ্ঠান যারা থাকে তারা কিন্তু আসলে এই পদ্ধতিতে বেশি হিসাব সংরক্ষণ করে থাকে। আর পরবর্তী আলোচনা যাচ্ছি, সেটা হচ্ছে এই পদ্ধতির যে তোমাদের দুইটা পদ্ধতির কথা বললাম, পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম এবং পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। এই পদ্ধতিতে দুইটা পদ্ধতিতে আমরা ইন্টারমিডিয়েটের যে যতগুলি জার্নাল শিখছি বেশিরভাগই এই পদ্ধতিতে আমরা শিখছি। যেমন আমরা যদি বলি তোমার এই পারচেস ক্রয় করা হলো, মনে করো সাপোজ 500 টাকার ক্রয় করা হলো, তখন আমরা ইন্টারমিডিয়েট বাংলা যদি আমরা বলি, তখন আমরা শিখছি যে ক্রয় ডেবিট, যদি নগদ ক্রয় হতো তো নগদান ক্রেডিট, আর যদি বাকিতে হয়তো অ্যাকাউন্টস পেবেল মানে প্রদেয় হিসাব ক্রেডিট করতাম আমরা। তো এখানে এই পদ্ধতিতে এই জার্নালটা এখানেই হবে,
এটা কোনো চেঞ্জ নাই, এটা আগের মতোই আছে। আমি তোমাদের স্পষ্ট করে দেই, আমরা 9, 10 এবং ইন্টারমিডিয়েটে যারা ব্যবসা শিক্ষা শাখা থেকে এসেছো, ওই পদ্ধতির ওই যে শুধুমাত্র বিকৃত পণ্যের জার্নালগুলি যে এন্ট্রিগুলিতে থাকে ওইগুলি ছাড়া বাকি সকল লেনদেনগুলি এই পদ্ধতিতে সংরক্ষণ করে শিখে আসছি আমরা। ঠিক আছে, একটু সহজ করে দিলাম। আর এখানে আমরা ওই যে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে আমরা তোমাদের আগেও বলেছি যে এই পদ্ধতিতে মার্চেন্ডাইজিং অপারেশনের এই সিস্টেমে আমরা প্রথম আমরা কী করি, সম্পত্তিটাকে আমরা সম্পত্তি হিসাবে গণ্য করি। তো এখানে তারা কী করে, এই পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের প্রথম তারা পার্সেসের জায়গায় যে আমরা তো এই পদ্ধতিতে লিখছি পার্সেস ডেবিট, আর এখানে লিখবো আমরা মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট। আর যদি পণ্য যদি নগদ ক্রয় করি তাহলে ক্যাশ ক্রেডিট, আর যদি বাকিতে ক্রয় করি তাহলে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। এটা একটা পার্থক্য। এখানে তোমাদের তোমাদের পার্থক্য এখানে ধরাই দিব। সেই পার্থক্যগুলি কোন জায়গায় পার্থক্য সেটা তোমাদের আমি এখন একটু বোর্ডে লিখবো, তোমরাও এখান থেকে দেখে নিবে, আশা করি শিখতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও এখানে যে বিষয়টা, এখানে দু একটা বিষয় পারপেচুয়াল এবং পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমের একটু পার্থক্য আছে, সেই পার্থক্যগুলি তোমাদের ধরিয়ে দিব যাতে তোমাদের ক্লাসে বোঝানোর পর যাতে পরীক্ষায় কোনো সমস্যা না হয়। এখানে কয়েকটা বিষয় তোমরা মনে রাখলেই তোমরা অঙ্কগুলি করতে পারবে খুব সহজে, এটা আমি ধরিয়ে দিব তোমাদের। সেখানে কয়েকটা বিষয়, একটা হচ্ছে পার্সেসের ক্ষেত্রে, আরেকটা হচ্ছে পার্সেস রিটার্নের ক্ষেত্রে, আরেকটা হচ্ছে ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে। সেটা আমি তোমার ইন্ডিকেট করে দেবো কোন জায়গায় এই দুইটা পদ্ধতির পার্থক্য আছে, সেটা আমি ধরে দিব। আর একটা হচ্ছে তোমার ডিসকাউন্ট পিরিয়ডের ভিত্তিতে যদি বারটা পিরিয়ডের ভিত্তিতে যদি কেউ পেমেন্ট পরিশোধ করে থাকে, সেটা আমরা এখানে বিস্তারিত আলোচনা করব। এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, মানে বিক্রয়ের ক্ষেত্রে এখানে যা আছে সব পার্সেস সম্পর্কিত, আবার সেল সম্পর্কিতগুলি একটু পরে বলবো, যদি সময় থাকে ক্লাসে তাহলে আমরা সেটা নিয়ে আলোচনা করব। এখানে পরবর্তী যে কনসেপ্টে যাব সেটা হচ্ছে, যেমন তোমাদের আমি আগেও বলেছি যে 9, 10 এবং ইন্টারমিডিয়েটের যে ট্রানজেকশনগুলি করছে সবগুলি কিন্তু এই পদ্ধতিতে ছিল, সেটা তোমরা অলরেডি সবাই পারো। এই পদ্ধতির সাথে এই পারপেচুয়াল পদ্ধতি মানে পিরিয়ডিক এই পদ্ধতির সাথে এই পারপেচুয়াল এই পদ্ধতির কী পার্থক্য আছে সেই পার্থক্যটা তোমাদের ধরে দিয়েছে। যেমন মনে করো তুমি একটা পণ্য পারচেস করলে, সেই পণ্য পারচেস করলে তুমি আগে গতানুগতিক কী পদ্ধতিতে লেনদেনটা সংরক্ষণ করতে সেটা একটু খেয়াল করো। তোমরা আগে লেনদেনের সংরক্ষণ করতে যে ক্রয় ডেবিট নগদ ক্রেডিট, যদি সেটা নগদ হইতো, আর যদি ধারে হইতো তাহলে লাগতো কি প্রদেয় হিসাব। তাহলে এখানে আমরা লিখবো কি পার্সেস ডেবিট, ক্যাশ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল, আগের মতোই কিন্তু আছে। কিন্তু এই পদ্ধতিতে আসা এটা একটু চেঞ্জ হবে, যেহেতু আমরা আগেও বলেছি যে পারপেচুয়াল পদ্ধতিতে প্রথম আমি সম্পত্তি হিসাবে এখানে পণ্যটাকে গণ্য করি, সেই জন্য আমরা মার্চেন্ডাইজ ইনভেন্টরি দেখো এখানে ডেবিট করছি, এখানে করছি পার্সেস ডেবিট। এখানে পার্সেস ডেবিট না করে আমরা কী করছি, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট করেছি, যেটা তোমরা ইন্টারমিডিয়েট করেছিলে কি যে মজুদ পণ্য ডেবিট। তো এখানে লিখবো মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট। মার্চেন্ডাইজ ইনভেন্টরি আমরা সংক্ষিপ্ত একটা রূপ এখানে ব্যবহার করলাম, সেটা হচ্ছে অ্যাব্রিভিয়েশন এমআই। এটা আমরা পরবর্তী যতগুলি জার্নাল দিব সবগুলিতে এমআইটা ব্যবহার করব। আর যদি নগদে ক্রয় করি তো নগদ ডেবিট ক্রেডিট, আর অ্যাকাউন্টস পেয়েবল যদি বাকিতে ক্রয় করি তাহলে অ্যাকাউন্টস পেয়েবল কী হবে, ক্রেডিট। তাহলে এখানে একটা পার্থক্য ধরে ফেলতে পারছো। এখানে এই পার্সেসের সাথে এই মার্চেন্ডাইজ ইনভেন্টরি এই জায়গায় একটা পার্থক্য আছে, তোমরা আশা করি সেটা ধরতে পারছো। পরবর্তীতে চলে গেলাম, যেহেতু পার্সেসে একটা পার্থক্য আছে তাহলে এখানে হয়তো এই পার্সেস রিটার্নেরও একটা পার্থক্য এখানে হতে পারে। যেমন এখানে যদি পার্সেস রিটার্ন করি তাহলে এখানে আগে করছি কি, যদি ধারে ক্রয় করি তখন আমাদের ছিল অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, আর নগদ হলে ক্যাশ ছিল ক্রেডিট। এখানে তাহলে আমরা যদি ধারে যদি পণ্য ক্রয় করে থাকি তাহলে ফেরতের ক্ষেত্রে অ্যাকাউন্টস পেয়েবল হবে ক্রেডিট, যেটা তোমরা করছো প্রদেয় হিসাব ডেবিট। আর বিক্রিত পণ্যের তোমার ক্রয় ফেরত হিসাব কী করতো তখন ক্রেডিট করতো। এখানে লিখবো পার্সেস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স, ALLOWANC। এখানে আমরা বানানটা লিখে দিচ্ছি ALLOWANC। অ্যালাউন্সটা আমরা এখানে ইউজ করবো পার্সেস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স, ঠিক আছে, পার্সেস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স। তো এখানে আমরা এই জিনিসটা ইউজ করব। কিন্তু আমরা যখন এই নিত্য মজুদ পদ্ধতিতে চলে যাব, মানে এই পদ্ধতি পারপেচুয়ালে, এখানে আইসা এই আগে যখন পার্সেসে, এখানে পার্সেসের জায়গায় লিখছি মার্চেন্ডাইজ ইনভেন্টরি, এখানে পার্সেস রিটার্নের জায়গায় এখানে আমরা পার্সেস রিটার্নটা না লিখে লিখবো কি মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। শিক্ষার্থী বন্ধুরা তোমরা হয়তো ধরতে পারছো এখানে কি বলেছি। এরপরে পরবর্তী একটা পার্থক্য এখানে আছে, ট্রান্সপোর্টেশন ইন, মানে ওই ক্রয় পরিবহন ক্ষেত্রে ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে দুই ধরনের ট্রান্সপোর্টেশন আমরা দেখতে পাই, ট্রান্সপোর্টেশন ইন এবং ট্রান্সপোর্টেশন আউট, মানে ক্রয় পরিবহন এবং বিক্রয় পরিবহন। এখানে যেটাই হোক, এখানে পার্চেজারের ক্ষেত্রে এবং সেলারের ক্ষেত্রে যদি ক্রয় পরিবহন থাকে তাহলে ট্রান্সপোর্টেশন ইন, আর যদি বিক্রয় পরিবহন থাকে তাহলে ট্রান্সপোর্টেশন আউট। খেয়াল রাখো, ট্রান্সপোর্টেশন
আউট একসাথে বুঝিয়ে দিচ্ছি। যদি ক্রয় পরিবহন থাকে তখন হবে কি ট্রান্সপোর্টেশন ইন, আর যদি বিক্রয় পরিবহন থাকে তো হবে ট্রান্সপোর্টেশন আউট। আর যদি পরিবহন খরচ তো আমাদের বাকিতে হয় না, সবসময় কি হয় ক্যাশে হয়, সেজন্য ক্যাশ কি হবে ক্রেডিট। কিন্তু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমরা এই ক্রয় পরিবহন এবং বিক্রয় পরিবহনকে এখানে করেছি একসাথে, যখন কিনা এই পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম ছিল। সেলারের বুকে এবং এটা হবে তোমার তোমার পার্সেজারের বুক, সেলারের বুকে হবে ট্রান্সপোর্টেশন, পার্সেজারের বুকে হবে ট্রান্সপোর্টেশন, এটা হবে পার্সেজারের বুকে, আর এটা হবে তোমার সেলারের বুকে, ঠিক আছে। আর ট্রান্সপোর্টেশন আউটটা, আর এখানে আমরা যে পার্থক্যটা হবে, এই ট্রান্সপোর্টেশন ইনের জায়গায় আমরা লিখবো মার্চেন্ডাইজ ইনভেন্টরি। কোথায়? পার্সেজারের বুকে লিখবো মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, আর ক্যাশ কি হবে আগের মতো ক্রেডিট। আর সেলারের বুকে এখানে একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে আগে আমরা লিখছি ট্রান্সপোর্টেশন আউট আর ট্রান্সপোর্টেশন ইন, এখানে কোনো মার্চেন্ডাইজ ইনভেন্টরি ছিল না, কিন্তু এখানে হবে ট্রান্সপোর্টেশন আউট আর ক্যাশ কি হবে ক্রেডিট। এ হচ্ছে আরেকটা পার্থক্য, এখানে খেয়াল রাখবে। আর পরবর্তীতে যেটা চলে যাচ্ছে সেটা পেমেন্ট উইথিন ডিসকাউন্ট পিরিয়ড। আমরা জানি যে ধারে পণ্য ক্রয় করা, যখন পণ্য ক্রয় করি তখন বিক্রেতারা আমাদের বিভিন্ন সুযোগ দেয়, যেমন 10 দিনের ভিতরে পরিশোধ করতে পারলে 2, 10, নেট 30। তোমরা এই জিনিসটা হয়তো তোমরা খেয়াল করছো যে এখানে থাকে 2, 10, নেট 30, মানে এই 10 দিনের ভিতরে যদি পরিশোধ করে 2% বাট্টা পাওয়া যাবে, 30 দিনের ভিতরে পরিশোধ করতে হবে। এই ডিসকাউন্ট পিরিয়ড নিয়ে আমরা পরবর্তী একটা ক্লাসে আলোচনা করব। এখানে 2 ধরনের ডিসকাউন্ট এখানে সম্পর্কিত আলোচনা এখানে থাকে একটা, এবং বেশ কিছু কনসেপ্ট এখানে জড়িত আছে। যেমন আমরা ফ্রি অন বোর্ড, এই কনসেপ্টটা দেখো, FOB ফ্রি অন বোর্ড, ডেস্টিনেশন একটা আছে, আর একটা আছে ফ্রি অন বোর্ড শিপিং পয়েন্ট, SSIP শিপ, PI শিপিং, PUINT শিপিং পয়েন্ট, আর একটা আছে তোমার ওই ফ্রি অন বোর্ড ডেস্টিনেশন, ফ্রি অন বোর্ড ডেস্টিনেশন। এই দুইটা কনসেপ্ট এখানে এই ক্ষেত্রে সরাসরি একটু হালকা আলোচনা করে দেয়। এখানে শিপিং পয়েন্টের ক্ষেত্রে আসলে এই ফ্রি অন বোর্ড মানে ফ্রি, ফি না কিন্তু ফ্রি অন বোর্ড শিপিং পয়েন্টের ক্ষেত্রে, তোমার ডেস্টিনেশনের ক্ষেত্রে তোমার শিপিং পয়েন্টের ক্ষেত্রে পার্সেজার পণ্যের ভাড়া পরিশোধ করে থাকে, বিক্রেতা নয়। আর এখানে ডেস্টিনেশনের ক্ষেত্রে বিক্রেতা সেলার পণ্যের টাকা পরিশোধ করে থাকে, ক্রেতা নয়। এটা হচ্ছে নর্মাল কনসেপ্ট। ব্যতিক্রম হতে পারে যদি এই ক্ষেত্রে যদি এই শিপিং পয়েন্টের ক্ষেত্রে যদি কোনো সময় বিক্রেতা টাকা পরিশোধ করেও থাকে, তাহলেও এখানে আসা এই শিপিং পয়েন্টের ক্ষেত্রে আসা বিক্রেতা টাকা পরিশোধ করে থাকলেও সেলারের কাছ, পার্সেজারের কাছ থেকে বিক্রেতা সেই টাকা আবার কি রিটার্ন করে নিবে যে কোনোভাবে। আবার এই ডেস্টিনেশনের ক্ষেত্রে যদি কোনো কারণে যদি এই সেলার যদি পার্সেজার যদি টাকা পরিশোধ করেও থাকে, তোমার পার্সেজার যদি টাকা পরিশোধ করে থাকে, সেলার যদি টাকা পরিশোধ করে থাকে, পার্সেজার কী করবে? এই টাকাটা রিটার্ন করে নেবে তার কাছ থেকে। তো এখানে মূল কনসেপ্ট হচ্ছে গিয়ে শিপিং পয়েন্টের ক্ষেত্রে পার্সেজার টাকা পরিশোধ করে থাকে নর্মালি, আর ডেস্টিনেশনের ক্ষেত্রে সেলার টাকা পরিশোধ করে থাকে। তো ক্রেতা বহন করে থাকবে আর পার্সেজার সেলার বহন করে থাকবে ডেস্টিনেশনের ক্ষেত্রে। খেয়াল রাখবে এটা এই দুটা। তো এখানে পেমেন্ট যদি ডিসকাউন্টের পিরিয়ডও থাকে, ওই যে কনসেপ্টটা তোমার 2, 10, নেট 30, 10 দিনের ভিতরে পরিশোধ হয়, 2% বাট্টা 30 দিনের ভিতরে পরিশোধ করতে হবে। যদি এই পার্সেজার যদি এই 10 দিনের ভিতরে টাকা পরিশোধ করে থাকে, তাহলে এই জার্নালটা এখানে হবে। আমরা ইন্টারমিডিয়েট পড়েছি যে 10 দিনের ভিতরে টাকা পরিশোধ করে আমরা লিখতাম কি যে প্রদত্ত হিসাব ডেবিট, ক্যাশ ক্রেডিট মানে নগদ ক্রেডিট, আর পার্সেস ডিসকাউন্ট মানে ক্রয় বাট্টা ক্রেডিট। এখানে আমরা লিখবো সেম এই জার্নালটা আমরা ইন্টারমিডিয়েট শিখে এসেছি। এখানে এটাই লিখবো অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, ক্যাশ ক্রেডিট আর পার্সেস ডিসকাউন্ট ক্রেডিট। কিন্তু এখানে হবে কি শুধু একটা পার্থক্য আছে, এই পার্সেস ডিসকাউন্টের সাথে এটা গিয়ে কী হবে,
মার্চেন্টাইজ ইনভেন্টরি হবে। যেহেতু আমরা পার্সেস সম্পর্কিত যত লেনদেন আছে এই পদ্ধতিতে সবই কিন্তু হয় মার্চেন্টাইজ ইনভেন্টরি। আর এখানেও যেহেতু পার্সেস ডিসকাউন্ট আছে এখানেও কি মার্চেন্টাইজ ইনভেন্টরি হবে এমআই, ঠিক আছে। আর আরেকটা কনসেপ্ট আমাদের করে আজকে শেষ করে দিব। যেমন আমি যদি সেল করি তখন আমরা লিখব এই পদ্ধতিতে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে আমরা লিখব ক্যাশ, আমরা লিখব কি সেল করলে লিখব ক্যাশ ডেবিট অথবা অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট অথবা কি অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট। আর আমরা ওইখানে লিখব যেমন সেলস ক্রেডিট। কিন্তু এই পদ্ধতিতে আসা দুইটা জাবেদা হবে। এখানে খেয়াল রাখবে দুইটা জার্নাল হবে, একটা হচ্ছে তোমার কস্ট প্রাইসের জন্য আর একটা হবে তোমার সেলস প্রাইসের জন্য। প্রথম আমরা কস্ট প্রাইসের জন্য দিব কস্ট অফ গুডস সোল্ড, কলমের কালি শেষ হয়ে গেছে। কস্ট অফ গুডস সোল্ড ডেবিট। আর যেহেতু কস্ট অফ গুডস সোল্ডটা কিসের হবে, একটা পণ্যের কস্ট অফ গুডস সোল্ড হবে, সেই তোমার কস্ট অফ গুডস সোল্ড মার্চেন্টাইজ ইনভেন্টরি ক্রেডিট একটা জাবেদা এটা। আর একটা জাবেদা হবে কালি কি সবই শেষ হয়ে গেল নাকি, আচ্ছা, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্টাইজ ইনভেন্টরি ক্রেডিট, আরেকটা জার্নাল হবে সেটা মোট মূল্যের উপর। এই যেমন তোমার যদি 150 টাকা মূল্যের একটা পণ্য বিক্রি করে থাকো, যদি কস্ট প্রাইস হয় 100 টাকা, তখন এই কস্ট প্রাইসের জন্য দেবো 100 টাকা আর এখানে মার্চেন্টাইজ ইনভেন্টরি 100 টাকা। মানে তুমি যখন পারচেস করছো তখন জার্নাল দিচ্ছ মনে করো যে এই যে 100 টাকার পণ্য 100 টাকা হয়েছে না, এই 100 টাকাটাই চলে গেল, এই যে দেখো এটা বুঝাই দিলাম, ঠিক আছে। সেলস করার সময় 100 টাকার পণ্য চলে গেল, কিন্তু সেই পণ্য কিন্তু সেলসের ভিতরে কিন্তু তোমার দুইটা মূল্য থাকে, একটা হচ্ছে খরচের মূল্য আর একটা হচ্ছে তোমার প্রফিট, দুইটা মিলে কিন্তু সেলস প্রাইস হয়। তো এখানে সেলস প্রাইসের জন্য আরেকটা জার্নাল হবে, সেটা হবে ক্যাশ অথবা অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, ক্যাশ অথবা অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট। আর তোমার সেলস হবে কি ক্রেডিট, সেলস ক্রেডিট। যেমন ওই যে বললাম 150 টাকা টোটাল মূল্যের উপর, মোট মূল্যের উপর এখানে একটা জার্নাল হবে। তার মানে আগামী ক্লাসে আমরা ডিসকাউন্ট নিয়ে একটা আলোচনা করব। আর এই যে যতগুলি পদ্ধতি করেছি, দুইটা পদ্ধতির কথা বলেছিলাম, একটা গ্রস মেথড আর একটা কি নেট মেথড, এই সকল পদ্ধতি এখানে গ্রস মেথড নিয়ে আলোচনা করেছি। আগামী ক্লাসে একটা গ্রস মেথডের বাকি কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করব, করার পর পরবর্তীতে আমরা নেট মেথড নিয়ে আলোচনা করব। আর তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ এহসানুল্লাহ, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ, নরসিংদী সরকারি কলেজ। তোমরা সবাই ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে। পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।